এক সেনা কর্মকর্তা, অর্থাৎ কর্মরত কর্তব্যরত সেনা কর্মকর্তা, তিনি এবং তার স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় গেরিলা প্রশিক্ষণ দিচ্ছিলেন ধরা পড়ে। এবং সেই চক্রের সাথে আমরা আরো জানতে পারি যে আরো বেশ কয়েকটি গ্রুপ কিন্তু এইভাবে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছিল হাসিনাকে আবার ফিরিয়ে আনার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। বাহিনীর প্রধানকে সম্মানের সাথে বাড়ি যাওয়া আপনার এই ঘোষণা দিতে হতো, সম্মানের সাথে তাদেরকে বাড়ি পাঠাতেন। আপনি বলতেন আপনাদেরকে আমি বিশ্বাস করতে পারি না, যেহেতু আপনি শেখ হাসিনার থেকে মনোনীত। বিভিন্ন সময় আমরা আসামিদের কাছ থেকে এরকম সামুরাই সদৃশ বিভিন্ন জিনিস আমরা দেখতে পেরেছি, দেশীয় অস্ত্র। দর্শক, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। একে একে এই সকল তথ্য ফাঁস হওয়ায় ফেঁসে যাচ্ছেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ 3 বাহিনীর প্রধান। কিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ভিডিওতে দেখতে পারবেন। সরাসরি তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথমে আমরা দেখে আসি যে কোন কোন স্থানে এরকম গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীরা। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। আজকের অনুষ্ঠানে দর্শক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আপনারা জানেন যে আজকে জাস্ট আমেরিকা 9 আগস্ট শুরু হলো, বাংলাদেশে 9 আগস্ট শুরু হয়েছে আরো আগে। অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর পূর্তি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর পূর্তির কদিন আগেই আপনারা যেটি দেখেছেন সংবাদপত্রের বিভিন্ন খবরে, যে মেজর সাদেক নামে এক সেনা কর্মকর্তা, অর্থাৎ কর্মরত কর্তব্যরত সেনা কর্মকর্তা, তিনি এবং তার স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় গেরিলা প্রশিক্ষণ দিচ্ছিলেন। এবং আমাদের দেশপ্রেমিক কিছু পুলিশ কর্মকর্তার বা অন্যান্য কিছু সূত্রের কারণে এই চক্রটি ধরা পড়ে। এবং সেই চক্রের সাথে আমরা আরো জানতে পারি যে আরো বেশ কয়েকটি গ্রুপ কিন্তু এইভাবে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছিল হাসিনাকে আবার ফিরিয়ে আনার জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। এবং সে অনুযায়ী আপনারা দেখছেন আমাদের শিরোনাম যে লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত কাজী গুলশান আরা, আরেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত, তিনিও এই একটি প্রচেষ্টার সঙ্গে যুক্ত ছিলেন। যিনি পালিয়ে গেছেন, তাকে ধরতে যাওয়ার সময় খবর পেয়ে পালিয়েছে, হয়তো দেশে কোথাও, হয়তো এখন লুকিয়ে আছে। তো সার্বিক এই পরিস্থিতিগুলো নিয়ে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, সাবেক সেনা কর্মকর্তা মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনি এই বিষয়টা নিয়ে খোঁজখবর রাখছিলেন, আপনার কাছ থেকে আমরা মূলত শুনবো এটার বিস্তারিত। আপনাকে স্বাগত। অনেক রাত নিউ ইয়র্কে আপনি যোগ দিয়েছেন আমার সাথে। এই যে গুলশানের বিষয়টা দিয়ে আমরা শুরু করি নাকি সুমন ভাই? আসসালামু আলাইকুম। অবশ্যই সেটা আপনার টপিক। তার আগে আমি একটু দুইজনের কথা না বললেই না। সেটা হচ্ছে গত সপ্তাহে আমাদের দুইজন বীর মুক্তিযোদ্ধা, একজন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন বীর প্রতীক এবং আরেকজন লেফটেন্যান্ট জেনারেল হারুন সাবেক সেনাপ্রধান, ওনারা ইন্তেকাল করেছেন। এখন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন উনি কিন্তু ওনার ব্যাপারে আসলে আমাদেরকে তেমন কিছু জানার সুযোগ দেওয়া হয়নি। উনি শুধুমাত্র যে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন তা না, 71 পরবর্তী যে মুজিবের যে অপশাসন, বাকশাল, এই সবকিছুর বিরুদ্ধে উনি কিন্তু একজন প্রতিবাদী কণ্ঠ ছিলেন। উনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী একটা কণ্ঠ ছিলেন বলে কিন্তু ওনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এবং উনি আজীবন আমাদেরকে মিথ্যা কথা বলা হয়েছে ওনার সম্পর্কে। এবং জেনারেল হারুনের ব্যাপারে অবশ্যই বিভিন্ন লোকের বিভিন্ন মন্তব্য থাকতে পারে, বিশেষ করে আওয়ামী লীগের সেই প্রথম 96 থেকে 2001 শাসনের সময় উনি যেহেতু আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়েছিলেন, অবশ্যই সেটা একটা বিতর্কিত জিনিস ছিল। কিন্তু তার বাদে চিন্তা করেন, ডেস্টিনির ব্যাপারটি আমরা পুরো জানি না। সরকারের কয়েকজন মন্ত্রী ডেস্টিনি দখলের চেষ্টা করছিল, উনি তার প্রতিরোধ করতে গেছিলেন বলে ওনাকে জেলে যাইতে হয়েছে। শুধু এটুকু চিন্তা করেন, ধরেন যদি আওয়ামী লীগের সমর্থক হিসেবে থাকেন, ওনাকে কিন্তু আওয়ামী লীগের সময় জেলে যেতে হয়েছে। মামলা যদি আমরা দেখি, উনি কি 2001 সালে উনি সেনাপ্রধান ছিলেন? উনি কি 2001 সালে নির্বাচনকে প্রভাবিত করে আওয়ামী লীগকে জিতাইছেন? তা তো করেন নাই। এই সবের মধ্যে আমি শুধু শ্রদ্ধা জানাচ্ছি দুজন বীর মুক্তিযোদ্ধাকে আমি শ্রদ্ধা জানাই, কারণ ওনাদের বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে হয়তো অনেক পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য আসবে। এবং ফরচুনেটলি আমি কিন্তু দুজনেরই ইন্টারভিউ করেছি, জিয়াউদ্দিন সাহেব এবং জেনারেল হারুন, দুজনের সঙ্গে আমার পরিচয় ছিল, যোগাযোগ ছিল। তো যাই হোক, আমরা তার আত্মার শান্তি কামনা করি, আল্লাহ তাদের অপরাধ ক্ষমা করুন, এই প্রার্থনা করতে পারি। এর বাইরে আমাদের কিছু করার নাই। তো সুমন্ত, আমাকে আজকের প্রসঙ্গটা যদি আসি, যে মেজর সাদেক এবং এই যে লেফটেন্যান্ট কাজী গুলশান আরা, এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু আপনার পর্যবেক্ষণটা যদি তুলে ধরেন, মনে হয় ভালো হয়। জিনিসটা প্রথমত সেন্সিটিভ, এবং এই জিনিসটাতে বিশেষ করে মেজর সাদেকের ব্যাপারটাতে এখনো সেনাবাহিনী পর্যায়ে 2টা তদন্ত হচ্ছে। এবং এর বাদে আমাদের গোয়েন্দা সংস্থা, পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা জয়েন্টলি
ইনভেস্টিগেশন করছে আলাদা। তিন বাহিনীর প্রধানকে সম্মানের সাথে বাড়ি যাওয়া আপনার এই ঘোষণা দিতে হতো, সম্মানের সাথে তাদেরকে বাড়ি পাঠাতেন। আপনি বলতেন আপনাদেরকে আমি বিশ্বাস করতে পারি না, যেহেতু আপনি শেখ হাসিনা থেকে মনোনীত, হাসিনা থেকে আপনারা নির্বাচিত, কাজে আপনাদেরকে আমরা বিশ্বাসে নিয়ে আসতে পারি না, এই ঘোষণা দিতে হতো। সচিবদের পর্যন্ত যত সচিব ছিল, যত এডিশনাল সেক্রেটারি ছিল, যেটা হাসিনা তৈরি করেছে, লালন পালন করেছে, সবাইকে বাড়ি পাঠিয়ে দিতেন। খায় দায় আব্দুল, মোটা হয় জব্বার, এই কথাটা আমরা ভালো করে জানি, শুনে আসছি। এই জুলাই বিপ্লবের পরে কিন্তু আমরা তা প্রত্যক্ষ দেখছি। আমরা দেখছি যে সেই আগের সেটআপ, সেই আগের ফেসিস্ট, পতিত ফেসিস্টের লোকজন তারা সব জায়গায় ভালো অবস্থান এখন তৈরি করে নিয়েছেন, তাদেরকে কোথাও কোনো অপসারণ করা হয়নি। আমরা কিন্তু নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস, কিছু স্বাধীনচেতা অফিসার, দেশপ্রেমিক, আমরা কিন্তু এটা প্রেডিক্ট করেছিলাম আজ থেকে সেই 8-10 মাস আগেই, যে এই জুলাই বিপ্লবকে যদি এর প্রত্যাশা পূরণ করতে হয়, তাহলে যে সেটআপটা শেখ হাসিনা রেখে গেছে 15 বছর ধরে লালন পালন করেছে, পরিচর্যা করেছে, সেই সেটআপকে পরিবর্তন করতে হতো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ডক্টর ইউনূস, শ্রদ্ধা রেখেই বলছি, উনি শক্ত হতে পারেন নাই, সেই সেটআপকে পরিবর্তন করতে পারেন নাই, যার আজকের সেই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি একটি জুলাই ঘোষণা হয়েছে, সেখানে জুলাই যোদ্ধাদের তথা বাংলাদেশের ইতিহাসের জনমানুষের অধিকাংশ মানুষের বিশ্বাস এবং চেতনার প্রতিফলন হয়নি। এখানে এই জুলাই প্রত্যাশার প্রতিফলন হয় নাই, যেহেতু সেই ফ্যাসিস্ট সরকারের সমস্ত লোকজন রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে তারা শক্তভাবে অবস্থান করছে এবং তারাই তাদের চিন্তা এবং তাদের বাহির থেকে যে নির্দেশ আসে সেই নির্দেশ মতো তারা এটা পরিচালনা করছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। তা আমি বলবো যে এই ঘোষণাটা হওয়া উচিত ছিল, পলাশী যুদ্ধ থেকে শুরু হওয়া উচিত ছিল, কারণ স্বাধীনতার সংগ্রাম কিন্তু সেই পলাশী থেকে শুরু হয়েছিল, যেদিন স্বাধীনতা অস্তমিত হয়েছিল। তখন থেকে দুইটা ধারা তৈরি হয়েছে, একটা হয়েছে জগৎ শেখ রায়দুল্লাহ মির্জাপুরের। প্রিয় দর্শক, আপনারা জানেন আওয়ামী লীগ নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদেক ও তার স্ত্রী আটক হয়েছেন। ইতিমধ্যে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। দর্শক, তার পাশাপাশি কিন্তু আরো বিভিন্ন স্থানে এরকম আওয়ামী লীগ নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হতে পারে এরকম সন্দেহ অনেকেই করেছিলেন, কিন্তু সেটির প্রমাণও মিলেছে। কেননা কিছুদিন আগে কিন্তু আমরা দেখতে পেরেছি যে নরসিংদীতেও কিন্তু এরকম ভাবে আওয়ামী লীগ নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে। দর্শক, ইতিমধ্যেই তিন বাহিনীর প্রধান রীতিমতো বিপদের মুখে আছেন। এবার জনমনে প্রশ্ন উঠেছে, তিন বাহিনীর প্রধানকে যেন সরিয়ে দেওয়া হয়, তাদেরকে যেন বাধ্যতামূলকভাবে অবসরে পাঠিয়ে দেওয়া হয়। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত? তিন বাহিনীর প্রধানকে কি বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো ঠিক হবে নাকি তাদেরকে রেখে দেওয়াই ঠিক হবে? আপনার মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আওয়ামী লীগ নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া সেই মেজর সাদেকের স্ত্রী রিমান্ডে আছেন। তিনি একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন। দর্শক, পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হবে। পরবর্তী ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।